সাইমুম সিরিজ ৭ তিয়েন শানের ওপারে পর্ব ৪। কয়দিন কাটল তার কোনো হিসেব আহমদ মুসার কাছে নেই। ঘুটঘুটে অন্ধকার ঘর, পাথরের মেঝে, পাথরের দেওয়াল, অনেক উঁচুতে একটা ঘুলঘুলি, ওখানে মাঝে মাঝে একটা আবছা আলোর রেখা ফুটে ওঠে। আহমদ মুসা এখন বুঝেছে ওই আবছা আলোর রেখাটা দিনের লক্ষণ। যখন আবছা আলোটা থাকে না তখন রাত। এটা বুঝার পর আহমদ মুসা আনন্দিত হয়েছে এই ভেবে যে অন্তত রাত দিনের হিসেবটা সে রাখতে পারবে। রাত দিনের পরিবর্তন বুঝার পর আহমদ মুসা ৫ ওয়াক্ত নামাজের একটা সময় ঠিক করে নিয়েছে। হাতমুখ ধোয়ার কোনো ব্যবস্থা নেই, গোসল কবে থেকে নেই তার মনে পড়ে না। অন্ধকার মেঝের এক কোণায় একটা মাটির ছোট কলস আছে, টিনের মগ দিয়ে ঢাকা। অন্ধকারে হাতড়ে ওই মগ দিয়েই সে পানি খায়, মুখটা ধুয়ে নেয় মাঝে মাঝে। এই ঘরের সাথেই লাগানো একটা খুপড়িতে পায়খানার জায়গা, সেখানেও পানির রেশন। প্রতিদিনের জন্যে ১ মগ পানি বরাদ্দ। ঘরের একপাশে একটা খাটিয়া, কাঠের, কম্বল বিছানো, আর একটা কম্বল আছে গায়ে দেবার। শীতটা যেন একটু বেড়েছে। সে বুঝতে পারে না তার শরীর খারাপ না আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব? তাহলে কি স্থান পরিবর্তন? সে কাশগড়ে এসেছে, এতটুকু সে জানে, কিন্তু কাশগড়ে তো এই শীত হবার কথা নয়। কোথায় সে তাহলে? মনে আছে সেদিন রাতে জেনারেল বরিস তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনের পর রাজ্যের ঘুম এসে তাকে জড়িয়ে ধরে। তারপর কি ঘটেছে কিছুই তার আর মনে নেই। সেই ঘুমানোর পর এই অন্ধকার ঘরেই সে চোখ মেলেছে। পূর্ব, পশ্চিম কিংবা কেবলা কোনো দিকে কিছুই তার জানা নেই। পাথরের দেয়ালে তায়াম্মুম করে মনে মনে একদিকে কেবলাকে ধরে নিয়ে সে নামাজ আদায় করে। যেমন ঘুটঘুটে অন্ধকার, তেমনি নিশ্চিম নিঃশব্দ চারদিক। এক অন্ধকার ছাড়া চোখ তার কিছু দেখে না। জীবনের একটা স্পন্দন হল শব্দ, এ শব্দও তার কানে আসে না। ঘরটা কি তাহলে মাটির নিচে? জীবনের স্পন্দনহীন নীরব নিথর অন্ধকারে মাঝে মাঝে নিজেকে অশরীর মনে হয়। মনে পড়ে যায় ছোটবেলার ভয় ও রোমাঞ্চের কথা। দাদির কোলে বসে ভূতের গল্প শুনত সে, ভালো লাগত। অন্ধকারকে দারুণ সে ভয় করত, এমনকি অন্ধকার ঘরে ঢুকতেও সে ভয় পেত। তার আম্মা দাদির কাছে এসে অনুযোগ করতেন, আম্মা, আপনার নাতি কিন্তু দেখবেন ভীতু হবে। কেন কেন? দাদি বলতেন, আপনার কাছে ভূতের গল্প শুনে শুনে এখন তো সব জায়গায় ভূত দেখে। তার আম্মার কথা শুনে দাদি হাসতেন। তাকে কোলে তুলে নিয়ে মাথা নেড়ে দোয়া পড়ে বুকে ফু দিয়ে বলতেন, তুমি কিছু ভেবো না বৌমা, আমারে ভাইটি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, বড় হলে বাহাদুর হবে। দাদির কথা শুনে তার আম্মার মুখটা উজ্জ্বল হয়ে উঠত। তার আম্মা তাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতেন, আম্মা দোয়া করবেন আমার আহমদের জন্যে, যেন সে আমাদের নাম রাখে, জাতির মান রাখে। কোথায় গেল সেই দিন? সেই দাদি, সেই আম্মা কোথায়? তাদের বুক ভরা সেই ভালোবাসা কোথায়? চোখের কোণ দুটি ভারী হয়ে ওঠে আহমদ মুসার। তার দাদি, তার মায়ের কবরও সে আর কোনোদিন কি দেখতে পাবে? পাবে না। কমিউনিস্ট বাহিনী ওখানে হয়তো প্রস্রাব পায়খানার জায়গা তৈরি করেছে। মুসলমানদের যা কিছু পবিত্র তাকে অপবিত্র করাই ছিল ওদের প্রথম কাজ। মুসলমানদের কবরগাহা ওদের হিংসার আগুন থেকে বাঁচবে কেমন করে? অবসর ও একাকিত্বের সুযোগ গ্রহণ করে কত কথা, কত ঘটনা রূপ ধরে তার সামনে এসে দাঁড়ায়। বাইরের দুচোখ বন্ধ করলে নাকি মনের চোখের গতি বেড়ে যায়। তাই হয়েছে আহমদ মুসার ক্ষেত্রেও। যে স্মৃতিকে সে দুহাতে দূরে সরিয়ে রাখতে চায় তাই যেন তার সামনে এসে ভিড় করে বেশি। ফাতিমা ফারহানার অশ্রুধোয়া মুখটি আবার মূর্তিমান হয়ে যেন তার সামনে এসে দাঁড়াল। বৃদ্ধ আব্দুল গফুর যখন ফারহানার হাত তার হাতে তুলে দিল, তখনকার তার হাতের উত্তপ্ত কম্পন তার হাতে যেন এখনও লেগে আছে। ও কেমন আছে? ফাতিমা ফারহানা যেন আরও নিবিড় হয়ে আসে তার কাছে। বৃদ্ধ আব্দুল গফুরের বাড়িতে প্রথম দিন সেই ওষুধ খাবার সময়, তারপর সেদিন ফারহানার হাত যখন হাতে এল, সে সময় যে অপরিচিত এক সুবাস সে পেয়েছিল তাও যেন এসে তাকে আচ্ছন্ন করছে। সচেতন হল আহমদ মুসা। দুহাতে সে ঠেলে দিতে চাইল স্মৃতির ভাবকে। না, এমন নিবিড়তায় সে ওকে ভাবতে পারে না।
আল্লাহ এ অধিকার এখনও তাকে দান করেননি। একজন মুমিনকে একজন মুমিনের চিন্তার কলুষতা থেকেও নিরাপদ রাখা দরকার। এ সময় ঘরের ওপ্রান্তে দরজার ওপার থেকে পায়ের শব্দ ভেসে এল। এ পায়ের শব্দের সাথে আহমদ মুসা পরিচিত। নির্দিষ্ট একটা সময় পর পর ওরা আসে। দরজার ওপারে আলো জ্বলে ওঠে, দরজা খুলে যায়। দরজায় দাঁড়ায় উদ্যত স্টেনগান হাতে ৪ জন রুশ প্রহরী। একজন চীনা মেয়ে খাবার নিয়ে ভেতরে ঢোকে। খাবার ট্রে বিছানার ওপর রেখে পাশের দেয়াল সেটে দাঁড়িয়ে থাকে। মেয়েটির বয়স ২০-২২-এর বেশি হবে না, সুন্দরী, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ। যতক্ষণ আহমদ মুসা খায় ততক্ষণ সে তার দিকে তাকিয়ে থাকে। খাওয়া হলে ট্রে নিয়ে বেরিয়ে যায়। তারপর দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, পায়ের শব্দ মিলিয়ে যায় দূরে। এই অন্ধকার কুঠুরিতে আসার পর জেনারেল বরিস একবারই এসেছে। আনুমানিক সেটা গতকাল হবে। জেনারেল বরিসের এত পরে আসায় আহমদ মুসা প্রথমে বিস্মিত হয়েছিল। পরে বুঝেছে আহমদ মুসাকে মানসিকভাবে দুর্বল করার জন্যে সে সময় নিতে চায়। গতকাল জেনারেল বরিস একটা প্রস্তাব নিয়ে এসেছিল। প্রস্তাব ছিল আহমদ মুসা কর্নেল কুতাইবার কাছে চিঠি লিখবে ফ্রকে $10 বিলিয়ন দেবার জন্যে। মধ্য এশিয়ার ৫টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বিভিন্ন ব্যাংক ও ট্রেজারিতে এ টাকা রয়েছে। এ টাকা হেলিকপ্টারে করে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে রেখে চলে যাবার পর আহমদ মুসাকে ছেড়ে দেবে। আর টাকা দিতে রাজি না হলে নির্দিষ্ট সময়ের পর আহমদ মুসাকে হত্যা করবে। আহমদ মুসা কোনো জবাব দেয়নি এ প্রস্তাবের। দেবার প্রবৃত্তি হয়নি তার। প্রস্তাব রাখার পর জেনারেল বরিস দেরি করেনি। যাবার সময় বলে গেছে পরদিন আবার আসবে। দরজার ওপাশের পায়ের শব্দ নিকটতর হল। দরজার সামনে এসে তা থেমে গেল। ওপারে জ্বলে উঠল আলো। দরজার ফাঁক গলে ছুটে এল জমাটবদ্ধ একগুচ্ছ আলোর কণা। চৌকাঠের প্রান্তকেই তা আলোকিত করল মাত্র। দরজা খুলে গেল। দরজায় এসে দাঁড়াল সেই ৪ জন প্রহরী। তারপর দরজা দিয়ে প্রবেশ করল জেনারেল বরিস। হাতে তার রিভলভার। আহমদ মুসা মনে মনে হাসল। জেনারেল বরিস লোকটা আসলে ভীতু। ৪ জন প্রহরী দাঁড় করিয়েও ভরসা নেই। নিজ হাতেও রিভলভার নাচাতে হচ্ছে। জেনারেল বরিস ঘরে প্রবেশ করে। ঘরের এদিক ওদিক একবার পায়চারি করল। তারপর আহমদ মুসার মুখোমুখি থমকে দাঁড়িয়ে বলল, কি চিন্তা করলেন? কোন ব্যাপারে? কালকে একটা চিঠি লেখার কথা বলেছিলাম। জেনারেল বরিস, আপনারা একটা আদর্শের জন্য লড়াই করেন জানতাম, কিন্তু আপনারা এমন নিরেট অর্থলোলুপ তা তো জানতাম না। আমার প্রশ্নের জবাব চাই আহমদ মুসা। গর্জে উঠল জেনারেল বরিসের কণ্ঠ। গোটা মুখ লাল হয়ে উঠেছে তার। আমার একটা প্রশ্ন আছে জেনারেল বরিস। কি প্রশ্ন? এই চিঠি আমাকে লিখতে বলছেন কেন? কে লিখবে তাহলে? জেনারেল বরিস লিখবে। টাকা তো তারই দরকার। এ টাকা তোমারও দরকার। এ টাকার ওপর তোমার মুক্তি নির্ভর করছে। মনে করো না জেনারেল বাগাড়ম্বর করে। নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট দিন পার হয়ে গেলে তুমি আর এক মুহূর্ত পৃথিবীর আলো বাতাস দেখবে না। তোমাকে গুলি করে মারব না, গায়ের চামড়া খুলে পশুর মতো তোমাকে মরাব। আমাকে ভয় দেখাচ্ছ জেনারেল বরিস? হ্যাঁ, ভয় দেখাবার মতো শক্তি আমার আছে। মৃত্যুকে যে ভয় করে না তাকে আর কোন ভয় দেখাবে জেনারেল বরিস? জেনারেল বরিস পাগলের মতো হো হো করে হেসে উঠল। হাসি থামলে আবার সে তার আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি করল। আমার প্রশ্নের জবাব জানতে চাই আহমদ মুসা। আহমদ মুসা মৃদু হেসে বলল, জেনারেল বরিস, তুমি কেমন করে ধারণা করলে যে আমি তোমার ব্ল্যাকমেলিংয়ের সহায়ক হব? ইচ্ছায় না হলে অনিচ্ছায় তোমাকে সহায়ক হতেই হবে। একটু থামল জেনারেল বরিস। বাষ্পের মতো ফুঁসছে সে। মুখ তার টকটকে লাল, যেন আগুন বেরুচ্ছে মুখ দিয়ে। বার কয়েক পায়চারি করে সে বলল, হ্যাঁ, দরকার হলে জেনারেল বরিসই চিঠি লিখবে। কিন্তু মনে রেখো, তোমার যে হাত চিঠি লিখবে না সে হাতও ওই চিঠির সাথে যাবে। তোমাদের ইসলাম ধর্মের তো হাত কাটার অভ্যাস আছে, আমরা এবার ওটার প্রয়োগ করব। তোমার ডান হাতটা যখন চিঠির সাথে ওদের কাছে যাবে তখন তুমি চিঠি লেখার চেয়ে সেটা বেশি ফায়দা দেবে বলে আমি মনে করি, বলে জেনারেল বরিস আবার সেই হো হো করে হেসে উঠল। যাবার জন্যে ফিরে দাঁড়াল সে। যেতে যেতে বলল, এখন আহমদ মুসা, তুমি সিদ্ধান্ত নাও, তুমি চিঠি দেবে না হাত দেবে। জেনারেল বরিস বেরিয়ে গেল ঘর থেকে। দরজা বন্ধ হয়ে গেল। ওপারের আলো নিভে গেল। আবার সেই আধারে ডুবে গেল ঘর।
আহমদ মুসা তার দুপা নিচে ঝুলিয়ে খাটিয়ায় বসেছিল। ওইভাবেই বসে রইল। তার মন ছুটে গেল হঠাৎ মধ্য এশিয়ায়। যুগ যুগান্তের অপরিসীম ত্যাগ তিতিক্ষার পর ওখানকার দুর্ভাগ্য মুসলমানরা স্বাধীন হয়েছে। ওদের হাজারো সমস্যা। এ সমস্যা মোকাবিলার জন্যে ওদের প্রচুর অর্থ চাই, যা ওদের নেই। এই অবস্থায় 10 বিলিয়ন কেন, $10 ওদের অপচয় করা যাবে না। আহমদ মুসার জীবন মৃত্যুর মালিক আল্লাহ। $10 বিলিয়ন তাকে বাঁচাতে পারবে না। জেনারেল বোরিসের শেষ কথায় হাসি পেল আহমদ মুসার। আহমদ মুসার কাটা হাত ওখানকার সাথীদের দুঃখ দেবে, কিন্তু $10 বিলিয়ন দিলে আহমদ মুসা মুক্তি পাবে, এ বিশ্বাস তারা অবশ্যই করবে না, করতে পারে না। মৃত আহমদ মুসার হাত কেটেও ওভাবে পাঠানো যায়, এই চিন্তা আহমদ মুসার মনকে অনেক হালকা করে দিল। সে দুটি পা বিছানায় তুলে গা এলিয়ে দিল বিছানায়। শুয়েই নজর পড়ল সেই ঘুলঘুলির দিকে। ওখানে সাদা আলোর যে রেখাটা ছিল তা এখন নেই। অন্ধকার সেখানে এসে স্থান করে নিয়েছে। আহমদ মুসা বুঝল মাগরিবের সময় হয়েছে বা যাচ্ছে। সে উঠে বসল বিছানা থেকে। দেয়ালে তায়াম্মুম করে নামাজে দাঁড়াল। হোটেল সিংকিয়াং এ বিরাট এক ভোজসভা। উরুমচির সবচেয়ে অভিজাত হোটেল এটা। ভোজের আয়োজন করেছে আলেকজান্ডার বোরিসহভ। জেনারেল বোরিস এখন এই নামে উরুমচিতে বাস করছে। তার পরিচয় বড় একজন ব্যবসায়ী সে। রুশ অঞ্চল থেকে বহুদিন আগে হিজরত করে আসা একজন চীনা নাগরিক বহুদিন সাংহাইয়ে বসবাস করছে। এখন এসেছে উরুমচিতে। ভোজে আমন্ত্রিত হয়েছে উরুমচির নামিদামি অনেক লোক। এ ধরনের ভোজ সরকারি ব্যবস্থাপনা ছাড়া বড় একটা হয় না, তাই দুর্লভ এমন আমন্ত্রণ পেয়ে কেউ তা ছাড়েনি। আজকের আমন্ত্রিতদের মধ্যমণি দেখা যাচ্ছে মেইলিগুলিকে। সবারই চোখ তার দিকে। সিংকিয়াংয়ের অপরূপ সুন্দরী এই নায়িকা তিয়ানশান পাহাড়ের ফুল নামে অভিহিত। অপরিচিত এক ব্যবসায়ী দাওয়াতে তাকে ভোটসভায় দেখে অনেকেই বিস্মিত হয়েছে। এই বিষয়টা অমূলক নয়। মেইলিগুলি সাধারণের ধরাছোঁয়ার বাইরে এক কল্পনার বস্তু। কিন্তু মেইলিগুলি জেনারেল বোরিসের আমন্ত্রণ উপেক্ষা করতে পারেনি। প্রথম কারণ, এই লোকটি তাকে বড় এক বিপদ থেকে উদ্ধার করেছে। দ্বিতীয়ত, জেনারেল বোরিস তাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে তার ওই অদ্ভুত বন্দির কথা মনে পড়েছিল। ওই অদ্ভুত বন্দিটি কেমন আছে, কোথায় আছে, এটা জানার একটা অদম্য কৌতূহল তার জেগেছিল। তাই বিনা বাক্যব্যয়ে এই আমন্ত্রণ সে গ্রহণ করেছিল। ভোজসভায় জেনারেল বোরিস সারাক্ষণ মেইলিগুলির কাছে ঘুরঘুর করেছে। খেতেও বসেছে পাশাপাশি। খেতে খেতে জেনারেল বোরিস বলেছিলেন, কয়েকটা কথা আপনাকে বলতে চাই, যদি খাবার পর সময় দেন দয়া করে। ঘড়ি দেখে মেইলিগুলি তাকে বলল, আমি এখান থেকে বাড়ি হয়ে তবে অফিসে যাব, 5-7 মিনিট সময় আপনি নিতে পারেন। খাবার পর মেইলিগুলি জেনারেল বোরিসের সাথে তার হোটেল স্যুটে এল। সোফায় মেইলিগুলির পাশেই বসল জেনারেল বোরিস। মেইলিগুলির ভ্রুটা একটু কুঞ্চিত হল, যেন ভালোভাবে নিল না সে এই আচরণকে। কথা শুরু করল বোরিস। বলল, আপনার মতো এক অপরূপ নায়িকা আমি খুঁজছিলাম, মিস মেইলিগুলি। কেন? আমি একটা বই করতে চাই। বই মানে চলচ্চিত্র? আপনি? হ্যাঁ, সব ঠিক। আপনি রাজি? মেইলিগুলির ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। বুঝতে পারল জেনারেল বোরিসের মাথা খারাপ হয়ে গেছে। এদেশে যে বেসরকারি কোনো চলচ্চিত্র হয় না তাও ভুলে গেছে। কিন্তু সে কথা আর না বাড়াবার জন্য বলল, সব ঠিক? তাহলে ঠিক আছে, পরে কথা বলব, বলে মেইলিগুলি ঘড়ির দিকে চাইল। অর্থাৎ মেইলিগুলি এখন উঠতে চায়। হঠাৎ জেনারেল বোরিস মেইলগুলির আরেকটু কাছে সরে এল। তার বাম হাত চেপে ধরে বলল, প্লিজ মেইলিগুলি। মেইলিগুলি এক ঝটকায় তার হাত কেড়ে নিল। তারপর কাপড়ের ভেতর থেকে ছোট্ট একটা রিভলভার বের করে তার কপাল বরাবর ধরে বলল, ভদ্রবেশী শয়তান, আর এক পা এগুলে মাথাগুঁড়ো করে দেব। আমি চলচ্চিত্রে অভিনয় করি বটে, কিন্তু আমি উইঘুর মেয়ে। জেনারেল বোরিসের যে চোখে এতক্ষণ ছিল কামনার আগুন, সে চোখে এখন বিস্ময় ও ভয়ের চিহ্ন। মেইলিগুলি বেরিয়ে এল জেনারেল বোরিসের হোটেল স্যুট থেকে। বেরিয়ে রিভলভারটা কাপড়ের তলায় আবার গোপন করে তরতর করে নেমে এল সিঁড়ি দিয়ে। মেইলিগুলির এই আচরণ কোনো অস্বাভাবিক নয়। রিভলভার দিয়েই সে এর জবাব দিয়েছে, তাই এ রিভলভার তার অতি প্রিয়। বাইরে সে এক পাও নড়ে না এ রিভলভার ছাড়া। তার স্টুডিও এবং শুটিংয়ের সময়ও সে অনেক অপ্রীতিকর অবস্থার মোকাবিলা করেছে। একবার একজন বেয়াদব চীনা পরিচালক
তার রিভলভারের গুলিতে আহত পর্যন্ত হয়। পড়ে সে পরিচালকের চাকুরি যায়। এখন সবাই তাকে সমীহ করে চলে। অনেকেই প্রতিশোধ নেবার চেষ্টা করেছে, কিন্তু তার জনপ্রিয়তা এতই যে তার বিরুদ্ধে কোনো কথাই কোথাও কাজে লাগেনি। বাইরের কোনো শুটিংয়ে সে তার পরিবারের সাথে ছাড়া যায় না। হোটেল থেকে বেরিয়ে এসে পার্কিং থেকে নিজের গাড়ি বের করে মেলিগুলি ছুটল নিজের বাসার উদ্দেশ্যে। উরুমচির অভিজাত এলাকায় বিশাল বাড়ি মেলিগুলির। বাড়িটা মেলিগুলির পৈতৃক। মেলিগুলির পরিবার সিংকিয়াংয়ের সবচেয়ে পুরাতন, সবচেয়ে সম্মানিত পরিবারের একটি। মেলিগুলির পূর্বপুরুষ ইবনে সাদ মক্কা থেকে সপরিবারে সিংকিয়াংয়ে আসেন। বলা হয় ইনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩১তম বংশধরের পৌত্র। গোটা চীনে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে বিলিয়ে দেন। ইবনে সাদ স্থানীয় জনগণের সায়েদে পরিণত হন এবং তাদের অতুর ভালোবাসা লাভ করেন। তিনি বিভিন্ন সময়ে শানসি, সিচুয়ান ও ইউনান প্রদেশের শাসনকর্তার পদও লাভ করেন। পর জমি আবাদ করা, স্কুল প্রতিষ্ঠা, সেচ ব্যবস্থার বিস্তার, ডাক চলাচল ও উন্নত কৃষি ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি তার জনহিতকর কাজগুলির কথা প্রবাদের মতো এখনও মানুষের মুখে মুখে। সিংকিয়াং এ মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা উইঘুরদের আব্দুল করিম সাতুক বোগরা খানের পরিবারের সাথে সাইয়েদ ইবনে সাদের পরিবার ঘনিষ্ঠ হয়। এই উইঘুর পরিবারের এক রাজকুমারীকে বিয়ে করার মাধ্যমে সাইয়েদ পরিবার উইঘুরদের সাথে মিশে যায়। মেইলিগুলি এই সাইয়েদ উইঘুর পরিবারেরই সন্তান। শুধু উইঘুরই নয়, সিংকিয়াংয়ের হুই, কাজাক প্রভৃতি সব মুসলিম সম্প্রদায়ই এই সাইয়েদ পরিবারকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখে। মাওয়ের সাংস্কৃতিক বিপ্লবের সময়ে মেইলিগুলিদের বাড়িটাও বিপ্লবীরা দখল করেছিল, কিন্তু উইঘুরদের অসন্তোষ হ্রাসের জন্যে পরে তারা এই বাড়িটা মেইলিগুলিদের ফিরিয়ে দেয়। মেইলিগুলি ২১ বছরে পা দিয়েছে। গত বছরে সে উরুমচির সমাজবিজ্ঞান কলেজ থেকে ডিগ্রি নিয়েছে ইতিহাস বিষয়ে। তার শিক্ষার সাথে তার পেশা মেলে না। সিংকিয়াংয়ের সরকারি চলচ্চিত্র সংস্থা তিয়ানশান স্টুডিওতে যারা ঢোকে তারা সকলেই কলেজ অফ আর্টস থেকে ডিগ্রি নেয়া। মেইলিগুলি একমাত্র ব্যতিক্রম। প্রকৃতপক্ষে অনুকরণ ও উপস্থাপনার অপূর্ব ক্ষমতা দেখেই যুব কমিউনিস্ট পার্টি তাকে অভিনয়ে ঢুকিয়েছে। মেইলিগুলি উরুমচির যুব কমিউনিস্ট পার্টির সদস্য। মেইলিগুলি আজ ৩ বছর হল অভিনয়ে ঢুকেছে। মেইলিগুলি বাড়িতে পৌঁছে তাড়াতাড়ি পোশাক পাল্টিয়ে বেরিয়ে যাচ্ছিল অফিসে তার কর্মস্থল তিয়ানশান স্টুডিওতে। দাদির ঘরের সামনে দিয়ে নিচের তলায় নামার সিঁড়ি। দাদির ঘরের সামনে দিয়ে মেইলিগুলি সিঁড়ির দিকে যাচ্ছিল। দাদি ডাকল, আমি না। মেইলিগুলি দাদির ডাক শুনেই থমকে দাঁড়াল। দাদির ঘরের দরজা খোলাই ছিল। মেইলিগুলি ছুটে ঘরে ঢুকে বলল, কি দাদি? তার দাদির বয়স ১০০ বর্ষ পূর্ণ হয়েছে গত বছর। ১০১ বছর চলছে এবার। শুভ্র কেশ, গামুখের চামড়া কুঁচকে গেছে। নড়াচড়ায় তার কষ্ট হয়। অবয়ব ঘিরে এক শুভ্র পবিত্রতা। মনে হয় তার চোখ মুখ দিয়ে কি এক উজ্জ্বল্য যেন ফিকরে পড়ছে। দাদি বালিশের ঠেস দিয়ে বসেছিল। মেইলিগুলি ঘরে ঢুকলে সে সোজা হয়ে বসল। ঠোঁটে স্নেহের হাসি জড়িয়ে বলল, আয় আমার পাশে বস। মেইলিগুলি এসে তার পাশে বসতে বসতে বলল, অফিসের সময় হয়েছে তো, তাই একটু তাড়া। ৩টায় একটা কাজ আছে। কথা বলার জন্য তোকে আজকাল দুদণ্ডও পাই না। সত্যি ব্যস্ত দাদি, মাঝখানে আবার কাশগড় গিয়েছিলাম। কাশগড়ে তোর কি ঘটেছিল সেটা পুরাপুরি কেউ আমাকে বলল না। ও কিছু না দাদি, একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি ঘটনা নয়? দাদি একটু থামল। কণ্ঠটা তার ভারী শোনাল। একটা ঢোক গিলল দাদি। তারপর আবার শুরু করল, জানি তোদের এসব কাজ আমি পছন্দ করি না, তাই তোরা আমাকে এড়িয়ে চলতে চাস। না দাদি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি সত্যিই ব্যস্ত। প্রায় উরুমচির বাইরে যেতে হয়। কেন ব্যস্ত? কিসের কাজে তুই ব্যস্ত? বলে দাদি মেইলিগুলির মুখ এক হাতে উঁচু করে তুলে ধরল। তার চোখে চোখ রেখে বলল, তোকে ওরা মেইলিগুলি বলে? তুই তিয়ানশান পাহাড়ের ফুল ওদের কাছে। কিন্তু আমরা তো তোর নাম রেখেছিলাম আমিনাগুলি। আমরা চেয়েছিলাম তুই বিশ্বাসী ফুল হবি। তুই আজ ওই পথে কেন? মেইলিগুলি ধীরে ধীরে চোখ নামিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
দোষ কি এতে দাদি? দোষ তুই দেখতে পাবি না। বলতো তুই কে? উইঘুর মেয়ে। শুধু কি তাই? তোর কি অতীত নেই, কোনো ঐতিহ্য নেই? মেয়েলিগুলি নরম কণ্ঠে বলল, দাদি, আমি যুব কমিউনিস্ট পার্টির সদস্য। আমার তো কোনো অতীত নেই। তুই এ কথা বলতে পারলি? তোর রক্ত তুই অস্বীকার করিস? সিংকিয়াংয়ে ইসলামের প্রতিষ্ঠাতা সকলের পরম শ্রদ্ধেয় ইবনে সাদ তোর পূর্বপুরুষ। সিংকিয়াংয়ে ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আব্দুল করিম শাতুক বোগরা খানের রক্ত তোর দেহে। তুই এসব অস্বীকার করিস? বলতে বলতে দাদির কণ্ঠ রুদ্ধ হয়ে এল। চোখ দুটি তার নিচে নেমে গেল। মেয়েলিগুলি দাদির একটা হাত তুলে নিয়ে চুমু খেয়ে বলল, দাদি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে আঘাত দিতে চাইনি। বাস্তবতাকেই শুধু আমি তুলে ধরতে চেয়েছি। গায়ের জোরে একটা জিনিস চালু হয়ে গেলেই তা বাস্তব হয়ে যায় না রে। বাস্তবতার সাথে মানুষের বিশ্বাসের যোগ থাকতে হয়। সেটা এখন কোথাও নেই। মানুষের বিশ্বাসের সাথে তোর ওই বাস্তবতার সংঘর্ষে মানুষ আজ ক্ষত বিক্ষত হচ্ছে। তুই বুকে হাত দিয়ে বলতো, তোর বিশ্বাসের সাথে তোর বাস্তবতার কোনো সম্পর্ক আছে? মেলিগুলি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। একটু ভাবল, তারপর বলল, তোমার প্রশ্নের জবাব আজ দিতে পারলাম না, ভবিষ্যতের জন্য তোলা রইল। বলে উঠে দাঁড়াল মেলিগুলি। দাদির দুটো হাত নিয়ে চুমু খেয়ে বলল, দাদি, তোমার আমিনাগুলিই আছে। তোমার বিশ্বাসী ফুল, এতে কোনো অশুভ হাতের ছোঁয়া লাগেনি। অন্যান্য কমিউনিস্টদের ব্যাপার যাই হোক, আত্মসম্ভ্রম ও আত্মমর্যাদা রক্ষার ঐতিহ্য আমার কাছে কোনো অতীত বিষয় নয়। বলে মেলিগুলি ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তরতর করে নামল সিঁড়ি দিয়ে। হাতের ঘড়ির দিকে চেয়ে দেখল 3:05। আশ্বস্ত হল খুব একটা দেরি হবে না। তখন বিকেল 4:30। তিয়েনশান স্টুডিওতে তার অফিস কক্ষে বসে মেলিগুলি একটা স্ক্রিপ্টের ওপর চোখ বুলাচ্ছিল। এমন সময় অ্যাটেন্ডেন্ট মিস লি ওয়ান দরজায় এসে ভিতরে আসার অনুমতি চাইল। মাথা নেড়ে অনুমতি দিল মেলিগুলি। লি ওয়ান ভিতরে ঢুকে একটা স্লিপ এগিয়ে দিল মেলিগুলির সামনে। স্লিপটির উপর নজর বুলাল মেলিগুলি। স্লিপে সাক্ষাৎদানের একটা অনুরোধ, নিচে নাম স্বাক্ষর হাসান তারিক। পড়ে ভ্রু কুঞ্চিত করল মেলিগুলি। না, এই নামের কাউকে সে চিনে না। এই নামের কোনো লোকের সাথে তার পরিবারের বা পেশাগত কোনো সম্পর্কের কথাও সে স্মরণ করতে পারল না। নিশ্চয়ই কেউ বিরক্ত করতে এসেছে। এখন সাক্ষাৎ প্রার্থীর সংখ্যা প্রতিদিন প্রচুর। সবাইকেই ফিরে যেতে হয়। ফিল্ম সংক্রান্ত প্রয়োজন ছাড়া কারো সাথে সে দেখা করে না। তবু ওয়েটিং রুমে ভিড় লেগেই থাকে, বেরুবার সময় এক মুহূর্ত দেখার জন্যে। মিস ওয়ানের দিকে মুখ তুলে মেইলিগুলি বলল, তুমি বলনি ফিল্ম সংক্রান্ত প্রয়োজন ছাড়া কারো সাথে আমি দেখা করি না? বলেছি, কিন্তু সে নাছোড়বান্দা। বলছে অভিনেত্রী বলে তার সাথে দেখা করতে আসেনি। তবু আমি রাজি না হলে সে বলেছে, বিদেশ থেকে সে এসেছে, একটা উপকার আপনি তার করতে পারেন। এই অনুরোধ আপনাকে জানাবার জন্যে। ভ্রু কুঞ্চিত হল মেইলিগুলির। আবার চোখ বুলাল নামটার উপর। ঠিক নামটা এদেশে স্বাভাবিক নয়। জিজ্ঞেস করেছ কোন দেশি? বলল মেইলিগুলি। না, জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করে আসি। বলে দরজার দিকে পা বাড়াল লি ওয়ান। মেইলিগুলি তাকে থামিয়ে দিয়ে বলল, দরকার নেই জিজ্ঞাসার, তুমি তাকে নিয়ে এসো। লি ওয়ান বেরিয়ে গেল। অল্পক্ষণ পর হাসান তারিককে নিয়ে ফিরে এল। হাসান তারিক ঘরে প্রবেশ করে মেইলিগুলির সাথে চোখাচোখি হতেই পরিষ্কার কণ্ঠে সালাম দিল। মেলিগুলি ছোট্ট করে সালামের জবাব দিয়ে বলল, বসুন। মেলিগুলিও উঠে দাঁড়িয়েছিল। হাসান তারিক বসার সাথে সাথে মেলিগুলিও বসে পড়ল। মেলিগুলিও তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল হাসান তারিককে। 25 থেকে 26 বছর বয়স, বলিষ্ঠ গড়ন, ছোট করে ছাঁটা চুল, মুখে সারল। দৃষ্টির মধ্যে একটা পরিচ্ছন্নতা। বিরক্তির ভাবটা কেটে গেল মেলিগুলির। এমন চেহারার লোক 420 গোছের হয় না। মেলিগুলি কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তার আগেই কথা বলে উঠল হাসান তারিক। বলল, মিস মেলিগুলি, আপনাকে বিরক্ত করার জন্য মাফ চাইছি। একটা ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। আপনি কে? কি পরিচয় আপনার আগে বলুন। পরিচয় দেবার মতো কোনো পরিচয় আমার নেই।
একজন সাধারণ মানুষ আমি। এসেছি তাশখন্দ থেকে। তাশখন্দ থেকে? আচ্ছা, ওখানে যে বিপ্লব হয়েছে সে সম্বন্ধে কিছু জানেন আপনি? হ্যাঁ, সেখানকার মুসলমানরা কমিউনিস্টদের হটিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছে। ব্যাপারটা আমার কাছে এখনও অবিশ্বাস্য। মনে হয় যা শুনেছি সবই রূপকথা। যাক, আপনার প্রয়োজন বলুন। জেনারেল বরিশকে আপনি চেনেন? জেনারেল বরিশের নাম শুনে চমকে উঠল মেইলিগুলি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকাল হাসান তারিকের দিকে। ধীর কণ্ঠে বলল, তার সাথে পরিচয় হয়েছিল, কিন্তু কে তিনি তার বিস্তারিত কিছু জানি না। জেনারেল বরিশ কাশগড় থেকে উরুমচি এসেছেন, আপনি জানেন? জানি, এসেছেন। একটু থামল হাসান তারিক, বোধহয় একটু ঢোক গিলল। মেইলিগুলির কথায় যেন তার চোখ দুটি চকচক করে উঠেছে। ধীরে ধীরে সে বলল, মিস মেইলিগুলি, আপনি কি তার ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন? দুঃখিত মিস্টার হাসান তারিক, তার ঠিকানা আমার জানা নেই। উনি উরুমচিতে আসার পর হোটেল সিংকিয়াংয়ে একটা ভোজসভার আয়োজন করেছিলেন। সেখানে আমাকেও দাওয়াত করেছিলেন। সেখানেই তার সাথে দেখা। আর কিছুই জানি না আমি তার সম্বন্ধে। বিরাট আশা হোঁচট খেল হাসান তারিকের। একা বিষণ্ণ অন্ধকার নেমে এলো তার চোখে মুখে। ব্যাপারটা মেইলিগুলি দৃষ্টি এড়াল না। মনে মনে দুঃখই হল তার। বেচারার কতই না জরুরি কাজ ছিল। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মিস মেইলিগুলি, বলে উঠে দাঁড়াল হাসান তারিক। কিন্তু কয়েক পা এগিয়ে আবার ফিরে দাঁড়াল সে। মেইলিগুলি হাসান তারিককে বিদায় দেবার জন্যে উঠে দাঁড়িয়েছিল। তার ফিরে দাঁড়ানো দেখে বলল, কিছু বলবেন? আপনি তিয়েনশান ভ্যালি থেকে কাশগড় আসার পথে জেনারেল বরিসের সাথে তো একজন বন্দী দেখেছিলেন। হ্যাঁ, কেন? কেমন দেখেছেন তাকে? কেমন ছিলেন তিনি? হাসান তারিকের স্বরটা ভারী। মেইলিগুলিও কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটু পর বলল, মিস্টার হাসান তারিক, আপনি কাকে খুঁজছেন? বন্দীকে না জেনারেল বরিশকে? বন্দীকে, আর বন্দীকে পাবার জন্যেই খুঁজছি জেনারেল বরিশকে। মেইলিগুলি দাঁড়িয়েই কথা বলছিল। বসে পড়ল। হাসান তারিককেও বসতে বলল। বন্দীটি কে মিস্টার হাসান তারিক? আহমদ মুসা, ফিলিস্তিন বিপ্লব, মিন্দানাও বিপ্লব এবং মধ্য এশিয়া বিপ্লবের অধিনায়ক। বিস্ময়ের ঘোর নিয়ে কিছুক্ষণ সে তাকিয়ে রইল হাসান তারিকের দিকে ফ্যাল ফ্যাল করে। পরে সে চোখ দুটি বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল। কিছুক্ষণ পর চোখ খুলে সে সোজা হয়ে বসল। অনেকটা স্বগত কণ্ঠেই বলল, আমি দেখেই তখন তাকে অসাধারণ কেউ ভেবেছিলাম। ঠিক হল আমার ভাবনা। অসাধারণ না হলে ওই অবস্থায় অত নিশ্চিন্ত কোনো মানুষ হতে পারে না। তারপর হাসান তারিকের দিকে চেয়ে বলল, একটা কথাই আমি ওর সাথে বলার সুযোগ পেয়েছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার কিছু বলার আছে কিনা কাউকে। কি জবাব দিয়েছিলেন জানেন? চিরদিন মনে থাকবে আমার সেই জবাবটা। তিনি আমাকে বলেছিলেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, জাতির কাজে লাগার শক্তি আপনাকে আল্লাহ দিন। মিস মেইলিগুলি ওর গোটা জীবন, ওর প্রতিটি পদক্ষেপ, ওর ধ্যান জ্ঞান সব দুনিয়ার মুসলমানদের জন্য নিবেদিত। স্বাধীন ইসলামী বিশ্ব ওর সর্বক্ষণের স্বপ্ন। সেদিন যা দেখেছি, এত বড় একজন বিপ্লবী এত শান্ত, এত সৌম্যও হতে পারে। অবসরকালীন আহমদ মুসার ওই রূপ ওটা, কিন্তু অ্যাকশনের সময় সে সিংহের মতো সাহসী, নেকড়ের মতো ক্ষিপ্র। যাক, মিস মেইলিগুলি, আমি জানতে চেয়েছিলাম কেমন ছিলেন তিনি। একটু দ্বিধা করে মেইলিগুলি বলল, ওর গোটা পোশাক আমি রক্তে ভেজা দেখেছি। ওর মুখ দেখে আমি কিছু বুঝতে পারিনি। মাঝে মাঝে ওকে ওর মাথা চেপে ধরতে দেখেছি। হাসান তারিক মুখ নিচু করেছিল। অশ্রু গোপন করতে চেষ্টা করল সে, কিন্তু পারল না। দু চোখ বেয়ে নেমে এলো অশ্রু। মেইলিগুলি হাসান তারিকের দিকে তাকিয়েছিল। কিছু বিব্রত বোধ করল সে। জিজ্ঞেস করল, মিস্টার হাসান তারিক, ওর সাথে আপনার কি সম্পর্ক? হাসান তারিক চোখটা ভালো করে মুছে নিয়ে বলল, ওর সংগ্রামের একজন সাথী আমি। আচ্ছা, জেনারেল বরিস কে? জেনারেল বরিস ফ্রো-এর নেতা এবং মধ্য এশিয়ার কমিউনিস্ট গভর্নর জেনারেল ছিলেন। এবার সব বুঝেছি মিস্টার হাসান তারিক। হাসান তারিক একটু ভাবল, তারপর বলল, জেনারেল বরিসকে ট্রেস করার আর কোনো পথ আছে মিস মেইলিগুলি? আমরা একটা ঠিকানা উদ্ধার করেছিলাম কাশগড় থেকে, কিন্তু কাশগড় থেকে সে সম্ভবত ওই খবর পেয়ে যায়। আমরা উরুমচিতে পৌঁছার আগেই সে তার ওই ঠিকানা বদলে ফেলেছে। চেয়ারে গা এলিয়ে বসে আছে মেইলিগুলি। সে চিন্তা করছিল।
একসময় খুশি হয়ে সে বলল, আপনি হোটেল সিংকিয়াংয়ে খোঁজ নিন, একটা স্যুট ওর নামে ছিল, সেটা আছে কি না। আরেকটা জিনিস, জেনারেল বরিস আলেকজান্ডার বরিসহভ নামে এখানকার চেম্বার অব কমার্সের সদস্য হয়েছে, আপনি সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। তার সাথে যোগাযোগের ঠিকানা সেখানে কি দেয়া আছে? তাছাড়া এই শহরে সে নতুন এসেছে, নিশ্চয় সিটিজেন রেজিস্টারে তার নাম উঠেছে, সেখানেও ঠিকানা থাকার কথা। এ খোঁজগুলো আপনি নিন, আমিও এ ব্যাপারে দেখব। শুক্রিয়া বলে হাসান তারিক উঠে দাঁড়াল। মেলিগুলি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, প্রয়োজন হলেই আমার সাথে যোগাযোগ করবেন, দ্বিধা করবেন না। হাসান তারিক চলে গেলে মেলিগুলি ফিরে এলো তার চেয়ারে, কিন্তু আর কাজে মন বসাতে পারল না। বারবার তার ওই অদ্ভুত বন্দির কথাই মনে আসছে। আজকের মুসলিম জাতির মধ্যে এমন মানুষও আছে। মনে মনে হাসি পেল তার। থাকবে না কেন? না থাকলে ফিলিস্তিন, মিন্দানাও এবং মধ্য এশিয়ায় বিপ্লব হল কেমন করে? সামনের স্ক্রিপ্টটা বন্ধ করে ফাইলে রেখে দিল। এ সময় একটা টেলিফোন এলো। রিসিভার তুলে নিতেই ওপার থেকে কথা ভেসে এলো, গতকালে প্রস্তাব সম্পর্কে তুমি তো কিছু বললে না। সরি স্যার, একটু ব্যস্ত ছিলাম, ওই বইয়ে আমি অংশ নিতে পারছি না। কেন কেন? 3টি এমন দৃশ্য আছে যে দৃশ্যে আমি অভিনয় করি না, করব না। যেমন আলিঙ্গন, পানির নিচে জলকেলি, গোসল করে উঠে ভিজা কাপড়ে নাচা। ঠিক আছে, ও দৃশ্যগুলি বাদ যাবে। ধন্যবাদ স্যার। ওপারে টেলিফোন রেখে দিল। মেলিগুলিও টেলিফোন রেখে উঠে দাঁড়াল। বেরিয়ে এলো অফিস থেকে।